শ্রেণীর রসায়ন বিজ্ঞানের সপ্তম অধ্যায়, খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় এটা, নবম এবং দশম শ্রেণীর জন্য রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত ধরনের পরিবর্তনগুলো দেখি, কেমিস্ট্রিতে পরিবর্তনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তো ভৌত পরিবর্তন বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে পরিবর্তনে কোন একটা পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হবে না, কিন্তু অবস্থার পরিবর্তন হবে, তাকে আমরা বলবো ভৌত পরিবর্তন। যেমন আমরা যদি একটু চিন্তা করি যে পানিকে যদি আমরা তাপ দিই, সে পানিটা বাষ্পে পরিণত হবে। আবার সেই বাষ্পকে যদি আমরা শীতল করে ঘনীভবন করি, তাহলে সেটা আবার পানিতে পরিণত হবে। সেটাকে যদি আরও আমরা কী করি, তাপমাত্রাটা কমিয়ে দিই, তাহলে সেটা বরফে পরিণত হবে 0°C। তাহলে এখানে আমরা যদি দেখি যে পানিকে আমরা যেটা দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে H2O। এই পানিটা নর্মালি যখন তরল অবস্থা থাকবে তখন একটা লিকুইড। হ্যাঁ, এই লিকুইড পানিটাকে যখন আমরা বাষ্পে পরিণত করবো তখন এটা হবে H2O লিকুইড গ্যাস। এবং এটা আমরা যদি বরফে পরিণত করি তাহলে দেখতে পাবো আমরা এটা হলো আমাদের সলিডে পরিণত হলে বরফ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে পানির যে কনভার্সনটা, এটা প্রত্যেকটা ক্ষেত্রে পানির আণবিক গঠনে কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট অবস্থার পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা ভৌত পরিবর্তন বলবো। ঠিক আছে, ফিজিক্যাল চেঞ্জ। তো রাসায়নিক পরিবর্তন কোনটা? রাসায়নিক পরিবর্তন মানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিঅ্যাকশন, যেখানে পদার্থের আণবিক গঠনে যে ধরনের পরিবর্তনে পদার্থের আণবিক গঠনের পরিবর্তন হয়ে যাবে, তাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। বাস্তব ক্ষেত্রে আমরা যে রাসায়নিক বিক্রিয়াগুলো দেখি, যেমন লোহার উপর মরিচা পড়া, তারপর মোমের দহন, যেটা ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন হয়ে থাকে। আমরা এটা একটু ব্যাখ্যা করবো যে কিভাবে মোমের দহনটা ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন হয়। ঠিক আছে, তো আমাদের বেসিক্যালি মনে রাখতে হবে যে রাসায়নিক পরিবর্তন মানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, যেখানে এক বা একাধিক যৌগ বা মৌল বিক্রিয়া করে ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন যৌগ উৎপন্ন করবে, তাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া। ওকে, তো মোমের দহন যেটা আমরা জানি, এই যে মোমের দহন, এটা ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন হয়ে থাকে। এর কারণ হচ্ছে আমরা যখন মোমকে জ্বালাই, আগুনে পোড়াই, তখন মোমের কঠিন মোম তাপের প্রভাবে গলে তরল মোমে পরিণত হয়, এবং সেই তরল মোমটা যখন তাপমাত্রাটা কমে যায় বা নর্মাল তাপমাত্রায় চলে আসে, আবার কঠিন অবস্থায় প্রাপ্ত হয়। তাহলে এই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, মোমের দহনটা ভৌত পরিবর্তন, ফিজিক্যাল চেঞ্জ। বাট আমরা জানি যে মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোকার্বন মিন্স হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের যৌগ। এই হাইড্রোকার্বনকে যখন জ্বালানো হয়, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয়, তখন এটা কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস তাপ উৎপন্ন করে। তাহলে যদি আমরা এখানে খেয়াল করি, এই যে হাইড্রোকার্বনটা অক্সিজেনের উপস্থিতিতে দহন হয়ে নতুন ধর্ম বিশিষ্ট যৌগ কার্বন ডাই অক্সাইড এবং পানি কি করছে, তৈরি করছে। তাহলে যেখানে এক বা একাধিক মৌল বা যৌগ বিক্রিয়া করে যদি ভিন্ন ধর্ম বিশিষ্ট বা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করে, তাহলে আমরা সেটাকে রাসায়নিক পরিবর্তন বলতেছি। সেক্ষেত্রে যদি আমরা দেখি, এই যে মোমের দহনটা রাসায়নিক পরিবর্তন, তো আমরা বলতে পারি মোমের দহন ভৌত এবং রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন। ঠিক আছে, এই প্রশ্নটা ম্যাক্সিমাম সময় এসে থাকে, মোমের দহন কোন ধরনের পরিবর্তন এবং কেন। ওকে, আমরা এই পর্যায়ে দেখব যে কিভাবে রাসায়নিক বিক্রিয়াকে শ্রেণী বিভাগ করা হয়েছে, ক্লাসিফিকেশন করা হয়েছে। আমরা যদি একটু দেখি, রাসায়নিক বিক্রিয়া তিনটা বিষয়ের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে শ্রেণী বিভাগ করা হয়েছে। একটা হচ্ছে বিক্রিয়ার দিক, দুই নম্বর হচ্ছে বিক্রিয়ায় তাপের পরিবর্তন, তিন নম্বর হচ্ছে বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর।
ইলেকট্রন স্থানান্তর। এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে পুরো রাসায়নিক বিক্রিয়াকে শ্রেণী বিভাগ করা হয়েছে। বিষয়টা হচ্ছে এক নম্বর হচ্ছে বিক্রিয়ার দিক, দুই নম্বর হচ্ছে বিক্রিয়ায় তাপের পরিবর্তন, তিন নম্বর হচ্ছে বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে। তো বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া বা ইররিভার্সিবল রিঅ্যাকশন, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিঅ্যাকশন। ঠিক আছে, তো একমুখী বিক্রিয়া কোনটা? যে বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়ক সমূহ বিক্রিয়াগুলো উৎপাদে পরিণত হবে, কিন্তু ইন দ্য মিন টাইম উৎপাদগুলো বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারবে না, সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া। যেমন আমরা যদি দেখি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া ঘটানো হয়েছে, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়া হয়েছে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই বিক্রিয়াটা একমুখী কখন হবে? যখন এটা খোলা পাত্রে, বিক্রিয়াটা খোলা পাত্রে সংঘটিত হবে। আমাদের এখানে ব্র্যাকেটে লিখব আমরা খোলা পাত্র। তো বিক্রিয়ার পাত্রটা যখন উন্মুক্ত হবে, মুক্ত উন্মুক্ত হবে, তো কেন এই বিক্রিয়াটা একমুখী? আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিই, তাহলে সেই ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। যদি বিক্রিয়াটা খোলা পাত্রে সংঘটিত করা হয়, তাহলে উভমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়া সংঘটনের কোনো সুযোগ থাকে না। এর কারণ হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড যে গ্যাসটা উৎপন্ন হয়েছে, সেই গ্যাসটা পাত্র বিক্রিয়ার পরিবেশ থেকে চলে যাবে, অর্থাৎ উড়ে চলে যাবে, যার কারণে বিপরীত বিক্রিয়াটা ঘটা সম্ভব নয়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হওয়া সম্ভব নয়। যে সকল ক্ষেত্রে এই ধরনের মানে গ্যাস উৎপন্ন হবে, অর্থাৎ বিক্রিয়াগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করার আর সুযোগ থাকবে না, সেই সকল বিক্রিয়াগুলো হবে একমুখী বিক্রিয়া। ঠিক আছে, কিন্তু আমরা যদি এই বিক্রিয়াটা যদি বদ্ধ পাত্রে সংঘটন করি, বিক্রিয়ার পাত্রটা যদি বদ্ধ হয়, তাহলে কিন্তু এই বিপরীত বিক্রিয়া ঘটবে এবং বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়ায় কি হবে? পরিণত হবে, রিভার্সিবল রিঅ্যাকশনে পরিণত হবে। কারণ কি? তখন ওই যে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়ার পাত্র যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, সেটা যাওয়ার কোনো সুযোগ নাই। সেই কার্বন ডাই অক্সাইডটা ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে। ঠিক আছে, এই জন্য বলা হয় যে বাস্তব দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি, সব বিক্রিয়াগুলো উভমুখী বিক্রিয়া। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একমুখী এবং উভমুখী। একমুখী বিক্রিয়া কোনটা? যে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে, উৎপাদগুলো বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারবে না, সেটাই হচ্ছে একমুখী বিক্রিয়া। আবার যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে, সাথে সাথে উৎপাদগুলো বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারবে, সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল বিক্রিয়া। ঠিক আছে, উপযুক্ত কিছু শর্ত আরোপ করে সব একমুখী বিক্রিয়াগুলোকে উভমুখী বিক্রিয়া কি করা যাবে? পরিবর্তন করা যাবে, যদি আমরা বিক্রিয়াতে কিছু শর্ত আরোপ করি। যেমন ক্যালসিয়াম কার্বনেটের যে বিয়োজনের বিক্রিয়া, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, এটা যদি খোলা পাত্রে হয়, তাহলে বিক্রিয়াটা হবে একমুখী। যদি আমরা পাত্রের মুখটা বন্ধ করে দিই, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যদি উড়ে যাওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে এটা উভমুখী বিক্রিয়া পরিণত হবে। ঠিক আছে, তো তোমরা একটু খেয়াল করে দেখবে যে আমি যখন একমুখী বিক্রিয়া ব্যবহার করছি, তখন একমুখী তীর চিহ্ন, যখন আমরা উভমুখী বিক্রিয়া হবে, তখন উভমুখী তীর চিহ্ন আমাদের কি করতে হবে? ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে একটা উভমুখী বিক্রিয়ার দুইটা অংশ থাকে, দুইটা পার্ট, একটা সম্মুখমুখী অংশ আর একটা পশ্চাৎমুখী অংশ। ঠিক আছে, তো আমরা এরকম আরো বিক্রিয়া দেখবো, যেমন নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া তৈরি হয়, এটাও কিন্তু একটা উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, উভমুখী তীর চিহ্ন আমরা ব্যবহার করলাম। ওকে, আবার যদি আমরা সেকেন্ড পয়েন্টে যাই, আমাদের সেকেন্ড পয়েন্টে হচ্ছে বিক্রিয়ায় তাপের পরিবর্তন। এই বিক্রিয়ায় তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। বিক্রিয়ায় তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে
উৎপাদী বিক্রিয়া, এক্সোথার্মিক রিঅ্যাকশন, এটা হচ্ছে তাপ হারে বিক্রিয়া। তাহলে আমি আরেকটু আবার বলে দেখো, বিক্রিয়ায় তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিঅ্যাকশন, আর এটা হচ্ছে তাপ হারে বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ঠিক আছে, তো আমরা এখন দেখবো কোনগুলো তাপ উৎপাদী বিক্রিয়া এবং কোনগুলো তাপ হারে বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় কিছু তাপ উৎপন্ন হবে, কিছু তাপ প্রডিউস হবে। দ্যাট মিন্স বিক্রিয়ার পরিবেশটা উত্তপ্ত হয়ে যাবে, সেই বিক্রিয়াটাকে বলবো আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তি শোষিত হবে, অর্থাৎ পরিবেশ থেকে তাপ শোষিত হবে, অর্থাৎ বিক্রিয়ার পরিবেশটা পূর্বের তাপমাত্রার চেয়ে আর কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তাকে বলবো আমরা তাপ হারে বিক্রিয়া। ঠিক আছে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া হলে যেখানে তাপ প্রডিউস হবে, যে বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তি উৎপন্ন হবে। আমরা যদি দেখি, যেমন একটু আগে যে বিক্রিয়াটা লিখলাম, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে, এবং আমরা সবাই জানি এক্ষেত্রে ড্যালিচ এর মান -92 কিলোজুল ফর মোল। ঠিক আছে, তো এখানে ড্যালিচ যদি ঋণাত্মক হয় তাহলে বুঝতে হবে যে বিক্রিয়াটা তাপ উৎপাদী, আর ড্যালিচ যদি ধনাত্মক হয় তাহলে বুঝতে হবে বিক্রিয়াটা তাপ হারে। আমরা বিক্রিয়াটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেমন যে তাপটা উৎপন্ন হবে, যতটুকু তাপ উৎপন্ন হবে সেই তাপটা যদি আমরা উৎপাদের সাথে প্লাস করে দিলে তাহলে আর ড্যালিচটা লেখার দরকার নাই। ঠিক আছে, তো এখানে যেটা হয় সেটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া যখন হয় তখন তখন বিক্রিয়কের যে বন্ধনগুলো থাকে সেই বন্ধনগুলো ভেঙে যায় এবং উৎপাদের নতুন বন্ধন গঠিত হয়। এই নতুন বন্ধন গঠিত হওয়ার পর যদি কিছু তাপ থেকে যায়, অবশিষ্ট থেকে যায় শক্তি, তাহলে সেই শক্তিটা তাপ হিসেবে আমরা কি করতে পারি, ফিল করতে পারি। ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়ার পরিবেশটা কি করে, তারা উত্তপ্ত করে। ঠিক আছে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়াকে আমরা দুইভাবে লিখতে পারি। এটা হচ্ছে যদি ড্যালিচ আকারে লিখি, ড্যালিচটা মাইনাস হবে, যে তাপটা উৎপন্ন হবে সেটা মাইনাস এত কিলোজুল পার মোল। আর যদি ড্যালিচ আকারে না লিখি তাহলে যে তাপটা প্রডিউস হবে সেটা উৎপাদের সাথে প্লাস করে দিই। ওকে, এখন আমরা যদি দেখি একটা তাপ হারে বিক্রিয়া, যেমন নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করলাম, নাইট্রোজেন অক্সাইড তৈরি হয়েছে এবং এক্ষেত্রে 180 কিলোজুল তাপ শক্তি শোষিত হয়, অর্থাৎ বিক্রিয়ার পরিবেশটা আগের চেয়ে ঠান্ডা হয়ে যাবে। দ্যাট মিন্স বিক্রিয়ার উৎপাদ যারা আছে এদের বন্ধনগুলো ভেঙে গিয়ে যে শক্তিটা পাওয়া যাবে সেই শক্তিটা ব্যবহার করার পরও উৎপাদ গঠিত হতে আরো বেশি শক্তির প্রয়োজন হবে, যেটা পরিবেশ থেকে গ্রহণ করবে, যার কারণে বিক্রিয়ার পরিবেশটা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আমি আবার বলি, তাপ হারে বিক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে নরমালি ভাবে রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে বিক্রিয়কের বন্ধন ভাঙবে, উৎপাদের নতুন বন্ধন গঠিত হবে। ঠিক আছে, এখন এই বিক্রিয়কের বন্ধন ভেঙে গেলে তাপ শক্তি উৎপন্ন হবে, উৎপাদের নতুন বন্ধন গঠিত হতে তাপ লাগবে। কোন তাপটা নিয়ে উৎপাদের নতুন বন্ধন গঠিত হবে, যেটা উৎপন্ন হয়েছে। এখন যদি উৎপাদের নতুন বন্ধন গঠিত হতে যদি আরো বেশি পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়, সেটা পরিবেশ থেকে গ্রহণ করবে। পরিবেশ থেকে যতটুকু তাপ গ্রহণ করবে সেটা হচ্ছে তাপ হারে বিক্রিয়া, ড্যালিচ হলো। ঠিক আছে, এখন এই বিক্রিয়াটা যদি আমরা একটু ড্যালিচ আকারে লিখি, তাহলে যেটা লিখবো সেটা হচ্ছে, মনে রাখতে হবে তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে ড্যালিচটা প্লাস হবে, তো প্লাসটা আমরা না লিখলেও চলে। এখানে আমরা লিখবো 180 কিলোজুল ফর মোল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তাপ উৎপাদী এবং তাপ হারে বিক্রিয়ার আলোচনা, যেটা বিক্রিয়ার তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে যে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, তাপ উৎপাদী এবং তাপ হারে বিক্রিয়া। এখন আমরা আমাদের নেক্সট পয়েন্টে যাব, যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস কেমিস্ট্রির। বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুভাগে ভাগ করা হয়েছে, রেডক্স এবং নন রেডক্স।
বিক্রিয়া, রেডক্সের বাংলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্সের বাংলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, কারণ এই রেডক্স শব্দটা রিডাকশনের রেড এবং অক্সাইডেশনের অক্স মিলে গঠিত। রিডাকশন মানে হচ্ছে বিজারণ আর অক্সাইডেশন মানে হচ্ছে জারণ। রিডাকশনের রেড এবং অক্সাইডেশনের অক্স মিলে গঠিত হয়েছে রেডক্স, যার অর্থ হচ্ছে জারণ বিজারণ। এই জারণ বিজারণ দুটো আলাদা পার্ট। জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন। কোন ইলেকট্রন বর্জন বা ত্যাগ। ইলেকট্রন বর্জন বা ত্যাগ হলো জারণ। কোন মৌল বা যৌগ যদি ইলেকট্রন বর্জন করে বা ত্যাগ করে তাকে বলবো আমরা জারণ। আর ইলেকট্রন গ্রহণ হলো বিজারণ। ইলেকট্রন গ্রহণ হলো যদি কোনো বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক মৌল বা যৌগ ইলেকট্রন যদি গ্রহণ করে তাকে আমরা বলবো বিজারণ। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হবে, বিক্রিয়কের বিভিন্ন মৌল বা যৌগের মধ্যে ইলেকট্রনের কি হবে? আদান প্রদান হবে। একটা মৌল ইলেকট্রন বর্জন করবে আর একটা মৌল ইলেকট্রন গ্রহণ করবে, তাকে বলা হয় রেডক্স বিক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, আমরা যদি একটু ছোট করে বলি, যেটা নিয়ে আমাদের পরবর্তী ক্লাস থাকবে আরো, আমরা যদি একটা বিক্রিয়া যদি দেখি, যেমন ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠিত হয়েছে। ঠিক আছে, তো বিক্রিয়াটা যদি ব্যালেন্স করে আমরা এখানে একটা 2 দিতে হবে, এটা 2 দিলাম। এখন আমাদের বিক্রিয়াটা ব্যালেন্স আছে। যদি আমরা দেখি এখানে কিছু বিষয় আছে জারণ সংখ্যার বিষয়, ক্লাসে তারা অবশ্য জানো। যদি কোন একটা মৌল অন্য কোনো মৌল বা যৌগের সাথে যুক্ত আকারে না থাকে, অর্থাৎ নিরপেক্ষ থাকে, তার জারণ সংখ্যাটা 0 হয়, 0। যেহেতু ম্যাগনেসিয়ামটা অন্য কোনো মৌল বা যৌগের সাথে যুক্ত হয় না এখনো পর্যন্ত, অক্সিজেন অন্য কোনো মৌল বা যৌগের সাথে যুক্ত হয় না, তাহলে তার অক্সিডেশন নাম্বারটা বা জারণ সংখ্যাটা 0। যদি আমরা পরের পার্টে যাই, ম্যাগনেসিয়ামটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, তাহলে যেহেতু 1:1, তাহলে এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যাটা +2। এটা নিয়ে আমরা আরো পরে আলোচনা করব, জাস্ট একটু জারণ বিজারণটা বোঝানোর জন্য বেসিক যেটা। তা আমরা দেখি এই যে ম্যাগনেসিয়ামটা জারণ সংখ্যা 0 থেকে 2+ হয়ে গেছে, তাহলে কিভাবে সম্ভব? এটা আমরা জানি ম্যাগনেসিয়াম যদি 2টি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা ম্যাগনেসিয়াম 2+ এ পরিণত হবে। ঠিক আছে, আবার একটু দেখো এখানে কিন্তু ম্যাগনেসিয়াম আছে 2টা, তাহলে একটা ম্যাগনেসিয়াম আমরা হিসাব করলাম, একটা ম্যাগনেসিয়ামে 2টা ইলেকট্রন বর্জন করে ম্যাগনেসিয়াম 2+ এ পরিণত হয়েছে। তাহলে 2টা ম্যাগনেসিয়াম যদি থাকে, এই 2টা ম্যাগনেসিয়ামে কিন্তু আলটিমেটলি 2টা করে 4টা ইলেকট্রন বর্জন করবে এবং 2Mg2+ এ কি হবে? পরিণত হবে। যে ইলেকট্রন বর্জন করছে এটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। ঠিক আছে, আবার যদি আমরা দেখি অক্সিজেন, একটা অক্সিজেন 0 থেকে এটা 2- এ পরিণত হয়েছে। যদি ইলেকট্রন গ্রহণ করে, একটা অক্সিজেন যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে সেটা O2- এ পরিণত হবে। যদি আমরা দেখি অক্সিজেন পরমাণু 2টা, তাহলে 2টা অক্সিজেন পরমাণু এরা কিন্তু আলটিমেটলি কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা 4টা ইলেকট্রন গ্রহণ করে 2O2- এ কি হবে? পরিণত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে এই যে একটা বিষয় খুবই স্পষ্ট, সেটা হচ্ছে একটা বিক্রিয়া শুধু জারণ হওয়া সম্ভব নয়, অথবা একটা বিক্রিয়া শুধু বিজারণ হওয়া সম্ভব নয়। যদি জারণ হয়, একটা মৌল জারিত হবে, মৌল বা যৌগ জারিত হবে, অপর মৌল বিজারিত হবে, অর্থাৎ একটা ইলেকট্রন বর্জন করবে, অপর মৌল বা যৌগ সেই ইলেকট্রনটা গ্রহণ করে বিজারিত হবে। দ্যাটস ইট। ঠিক আছে, এটা হচ্ছে জারণ বিজারণ। আবার কিছু কিছু বিক্রিয়া দেখা যাবে যে বিক্রিয়ক এবং উৎপাদের মৌলের জারণ সংখ্যার কোনো কি হয় না, পরিবর্তন হয় নাই। দ্যাট মিনস বিক্রিয়ক এবং উৎপাদ মৌলগুলো কোনো ইলেকট্রনের আদান প্রদান হয়নি, সেটা হলো আমাদের নন রেডক্স বিক্রিয়া। আমরা যদি একটা নন রেডক্স বিক্রিয়ার এক্সাম্পল দিই, যেমন প্রশমন বিক্রিয়াগুলো সব নন রেডক্স। HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলো সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস পানি তৈরি হলো। ঠিক আছে, এক্ষেত্রে যদি আমরা জারণ সংখ্যা দেখি, হাইড্রোজেন হচ্ছে +1, ক্লোরিন -1, সোডিয়ামটা হচ্ছে +1, হাইড্রোজেন +1, অক্সিজেনটা -2 হবে। সোডিয়ামটা ক্লোরিনটা -1, সোডিয়ামটা +1, -2, +1। তাহলে আমরা যদি একটু দেখি
বিক্রিয়ক এবং উৎপাদ মূলগুলোর জারণ সংখ্যার কোনো এখানে পরিবর্তন হয় নাই, কারণ সোডিয়াম +1 এখানেও +1, ক্লোরাইড -1 এখানে উৎপাদও -1। বিক্রিয়ক এবং উৎপাদের মোলগুলো যদি জারণ সংখ্যার পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে এই বিক্রিয়াতে ইলেকট্রনের কোনো কি হয় নাই, আদান প্রদান হয় নাই, অর্থাৎ মোলটার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। দ্যাটস ওয়াই এই বিক্রিয়াটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। এই ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুইটা ভাগে ভাগ করা হয়েছে, রেডক্স এবং নন রেডক্স। ক্লিয়ার? এই হলো আমাদের আজকের আলোচনা। খুবই ইফেক্টিভ একটা আলোচনা ছিল। আশা করছি সবাই মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? এবং আমাদের নেক্সট যে ক্লাস, ধারাবাহিক ক্লাস, ওটার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।